আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই আলোচনার প্রশংসা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এই কথা বলেছেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, এই আলোচনা অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন পুতিন যুদ্ধ চালিয়ে যাবার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ছল চাতুরি করতে যাওয়া যাবে না। এই সপ্তাহের শুরুতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে, তবে রাশিয়া এতে এখনও রাজি হয়নি। গত বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, যুদ্ধবিরতির ধারণা সঠিক এবং আমরা এটি সমর্থন করি, তবে এর ছোটখাটো কিছু জটিলতা আছে। তিনি শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেন। জেলেনস্কি তার এই প্রতিক্রিয়াকে ছলনা বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে পুতিনের সমালোচনা অব্যাহত রেখে লিখেছেন, পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এতে তিনি সব হারাবেন। এজন্যই তিনি এখন যুদ্ধবিরতির আগে থেকেই অত্যন্ত কঠিন এবং অগ্রহণযোগ্য শর্ত দিয়ে কূটনীতিকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধের পর থেকে পশ্চিমতের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের প্রতি সংহতি জানিয়ে ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভ করেছেন মার্কিন ইহুদিরা। মার্কিন ইহুদিদের একটি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পরে 98 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ মাহমুদ খলিলকে গ্রেফতার করার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। গতকালের বিক্ষোভটি ছিল তেমনই একটি কর্মসূচি। মাহমুদ খলিল একজন ফিলিস্তিনি নাগরিক আর তার স্ত্রী একজন মার্কিন নাগরিক। গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে বিতাড়িত করতে চায়। বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভকারী নেতারা বলেছেন, প্রেসিডেন্টকে বার্তা দিতে তারা ট্রাম্প টাওয়ারকে বেছে নিয়েছেন। উঁচু ভবনটিতে ট্রাম্প অর্গানাইজেশন এবং নিউ ইয়র্কে ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনের অবস্থান। জিওস ভয়েস ফর পিস নামে মার্কিন ইহুদিদের একটি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ইহুদি হিসেবে আমরা যে এটা গণহারে প্রত্যাখ্যান করছে তা জানাতে আমরা ট্রাম্প টাওয়ারকে দখলে নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ইহুদি হিসেবে আমরা যে এটা গণহারে প্রত্যাখ্যান করছে তা জানাতে আমরা ট্রাম্প টাওয়ারের দখল নিয়েছে। ওই পোস্টে ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে আরও বলা হয়, ফিলিস্তিনিদের এবং যারা মার্কিন অর্থায়নে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সরকারের গণহত্যা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছে তাদের অপরাধী করার চেষ্টা করলে আমরা চুপ করে থাকব না এবং আমরা স্বাধীন ফিলিস্তিনের জন্য লড়াই কখনো থামাব না। জাতিসংঘের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ব্যবহার করছে। তারা মাতৃত্বকালীন ও প্রজনন স্বাস্থ্যসেবার কেন্দ্রগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার মধ্য দিয়ে গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর উপত্যকাটির পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ধর্ষণ সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গাজায় বিভিন্ন প্রসূতি ওয়ার্ড ধ্বংস করা হয়েছে। একটি প্রজনন স্বাস্থ্যসেবার কেন্দ্রে ভ্রূণ ধ্বংসের ঘটনা ঘটেছে। এগুলো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্ম রোধ করার কৌশল নির্দেশ করতে পারে। আর আইনগত সংজ্ঞায় এই ধরনের কর্মকাণ্ডকে গণহত্যা বলে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ 2021 সালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে। কমিশন গঠনের উদ্দেশ্য ছিল
আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের সব ধরনের লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা। কমিশনের সদস্য সংখ্যা ৩। কমিশন বলেছে, যৌন ও প্রজনন সংক্রান্ত সহিংসতার শিকার মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তাদের নতুন প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি চলতি সপ্তাহের শুরুর দিকে জেনেভায় অনুষ্ঠিত 2 দিনের গণশুনানিতে কথা বলেছেন। এছাড়া যাচাই বাছাই করা ছবি, ভিডিও ফুটেজ, নাগরিক সমাজ ও নারী অধিকার বিষয়ক সংস্থাগুলোর তথ্যের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই কমিশনের নেতৃত্ব দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের ভয় দেখাতে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ক্ষুণ্ণ করতে ইসরায়েল এসব কর্মকাণ্ড চালাচ্ছে। প্রতিবেদনে যেসব সহিংসতার কথা উল্লেখ করা আছে তার মধ্যে রয়েছে জোরপূর্বক জনসম্মুখে পোশাক খুলে ফেলা, নগ্নতা, ধর্ষণের হুমকি সহ যৌন হয়রানি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এসব পদ্ধতি ব্যবহার করে। ইসরায়েল এসব অভিযোগকে ভিত্তিহীন বলে তা নাকচ করেছে। রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল আকসা মসজিদে ৮০,০০০ মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ এই মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে শুক্রবার জুমার নামাজ পড়তে ৮০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এই তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে হাজার হাজার মানুষ এসেছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল আকসায় এদিন যারা জুমার নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনে। পশ্চিম তীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিম তীরের বেশি মুসল্লি আসতে পারেননি। এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর পুরুষ এবং ৫০ বছরের ওপরের নারীদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া আল আকসায় যাবার জন্য সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাশও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনিদের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এই মসজিদে নামাজ আদায় করতে পারেনি। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকেই তরুণদের আল আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কমবয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদাররা। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশ 3টি হল সুদান, সোমালিয়া এবং এর বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ড। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুদানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন তারা এই ধরনের কোনো আলোচনার বিষয়ে অবগত নন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এপিকে নিশ্চিত করেছেন, সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে, সুদানের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এই আলোচনা কতটুকু এগিয়েছে বা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাটি এমন সময় সামনে এলো যার 1 মাসেরও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ও গাজা দখলের প্রস্তাব দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। অনেকে এটিকে জাতিগত নিধন বলে অভিহিত করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহু যখন একসঙ্গে গাজা পরিকল্পনা প্রকাশ করেন তার কয়েকদিন পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই 3টি দেশের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ শুরু করে। কর্মকর্তারা আরও জানান, আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল এখন এমন দেশগুলো চিহ্নিত করতে কাজ করছে যারা ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি খুব বড় অভিবাসন বিভাগ গঠনের প্রস্তুতি নিচ্ছে। সুদানের 2 কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ট্রাম্প প্রশাসন সামরিক নেতৃত্বাধীন সুদান সরকারকে ফিলিস্তিনিদের গ্রহণের প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের অভিষেকের আগে এই যোগাযোগ শুরু হয়। এর বিনিময়ে সেনাবাহিনীকে বিদ্রোহ দমন, যুদ্ধোত্তর পুনর্গঠন এবং অন্যান্য সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুদান সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। শুক্রবার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার যে হুমকি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে মার্ক কার্নি অটোয়ায় রিডো হলের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, আমরা কখনোই কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ। ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান প্রত্যাশা করে। তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করার উপায় খুঁজে বের করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কানাডায় এক সপ্তাহেরও কম সময় আগে সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। এর আগে কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার। হাউস অব কমন্সেও তার কোনো আসন নেই। এ বিষয়টি একজন প্রধানমন্ত্রী হিসেবে কানাডার ইতিহাসে তাকে বিরল করে তুলেছে। আগামী দিনে কার্নি একটি নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। কানাডার ওপর ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক আক্রমণের প্রভাব এতটাই বিস্তৃত এবং এতটাই ক্ষতিকর যে আগামী মাসগুলোতে এটি অন্যান্য সব বিষয়কে ছাপিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মার্কিন বাণিজ্য শুল্ক যদি দীর্ঘ সময় ধরে বহাল থাকে, তবে এটি কানাডার ভঙ্গুর অর্থনীতিকে মন্দের দিকে ঠেলে দিতে পারে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, অর্থনৈতিকভাবে বলতে গেলে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র হলে দেশটির জন্য ভালো হবে। তার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মার্ক কার্নি বলেন, এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।